আজাদ বায়োকেমিতে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব অ্যাডেনার্জিক রিসেপ্টর, তাদের লোকেশন এবং ফাংশন এবং সংশ্লিষ্ট ড্রাগ। প্রথমেই শুরু করছি অ্যাডেনার্জিক রিসেপ্টরস। অ্যাকচুয়ালি আমাদের বডিতে যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা উইং, যেটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা আমাদের বডিকে ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে নিয়ে যায়। আমাদের যখন আমরা ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ি অথবা আমরা এক্সারসাইজ করি, এক্সাইটমেন্ট আমাদের বডিতে কাজ করে, তখন এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। আর এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাস্টার মলিকুল হলো অ্যাডেনালিন এবং নরঅ্যাড্রেনালিন। এই অ্যাডেনালিন থেকে আমরা বলতে পারবো অ্যাডেনার্জিক রিসেপ্টর শব্দটার উৎপত্তি। এই অ্যাডেনালিন, নরঅ্যাড্রেনালিন, তারা যে সমস্ত রিসেপ্টরের উপরে বাইন্ড করে কাজ করে তাদেরকে বলা হয় অ্যাডেনার্জিক রিসেপ্টর। তাহলে এই রিসেপ্টরগুলো আমার বডির বিভিন্ন জায়গায় থাকে এবং বিভিন্ন রকম ফাংশন শো করে। তো মূলত এরা ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে কাজ করে। এখন বিষয় হলো, ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে কাজ করতে গেলে অনেক সময় ফাইন টিউনিং করা লাগে। তো তাদের বিভিন্ন রিসেপ্টর, এক্সাইটেটরি, এর পাশাপাশি ইনহিবিটরি ফাংশন শো করে, যেগুলো আমরা একটু পরেই দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা এখন আসি যে অ্যাডেনার্জিক রিসেপ্টর মূলত হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আলফা অ্যাডেনার্জিক রিসেপ্টর আর একটা হচ্ছে বিটা অ্যাডেনার্জিক রিসেপ্টর। এই আলফা অ্যাডেনার্জিক রিসেপ্টর হচ্ছে আলফা 1 এবং আলফা 2, মূলত দুই ধরনের। আর বিটা হচ্ছে মূলত তিন ধরনের, বিটা 1, বিটা 2, বিটা 3। হ্যাঁ, এখানে আলফার সাবডিভিশন আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না, কারণ এই রিসেপ্টরগুলো মেজর কোন কোন অর্গানের উপর থাকে এবং তারা মেনলি কোন ধরনের ফাংশন শো করে সেগুলো আলোচনা করলে আমরা কিন্তু অ্যাডেনার্জিক রিসেপ্টর এবং তাদের ফাংশনকে কভার করতে পারবো। সো আমরা মূলত এই জায়গাতে আসবো। এখন বিষয় হচ্ছে যে আমরা রিসেপ্টরের কথা বলছি, তো রিসেপ্টর কি, কত ধরনের, এগুলো আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখে আসলে আপনাদের সুবিধা হবে। এখন আমরা এই ধরনের ভিত্তিতে আমরা বলছি যে অল দ্য অ্যাডেনার্জিক রিসেপ্টর হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর, অর্থাৎ আলফা বিটা এর যত সাবডিভিশন আছে সবগুলোই হলো জি প্রোটিন কাপল রিসেপ্টর। এখন জি প্রোটিন কাপল রিসেপ্টর কি, সেই বিষয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, একটু দেখে নিতে হবে। এখন আমরা চলে আসি যে এই আলফা 1 যেটা, সেটা হচ্ছে জি প্রোটিন কিউ রিসেপ্টর, যেটা বেসিক্যালি আমাদের ফসফোলাইপেজ সি ওরিয়েন্টেড যেটা কাজ করে তাকে বলা হয় জি প্রোটিন কিউ। এছাড়া যে আলফা 2, এটা হলো জিআই, অর্থাৎ ইনহিবিটরি জি প্রোটিন। এছাড়া আমরা যে তিনটা বিটা অ্যাডেনার্জিক রিসেপ্টর দেখছি, অল আর জি প্রোটিন এস রিসেপ্টর, অর্থাৎ স্টিমুলেটরি জি প্রোটিন। ওকে, এখন আমরা এই যে জি কিউ, জিআই, জিএস, এগুলো কিভাবে কাজ করে, সিগন্যালিং পাথওয়ে কি, আমরা অর্গান টু অর্গান একটা করে শর্টলি দেখানোর চেষ্টা করব। আর ডিটেলস আমার প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে। ওকে, সো আমরা বলতে চাচ্ছি অ্যাডেনার্জিক রিসেপ্টর হলো মূলত দুই ধরনের, আলফা অ্যাডেনার্জিক রিসেপ্টর এবং বিটা অ্যাডেনার্জিক রিসেপ্টর। এদের মূলত আলফা 1 এবং আলফা 2 এবং বিটা 1, বিটা 3, বিটা 2, বিটা 3 রিসেপ্টর। এবং আমরা বললাম যে অল দ্য অ্যাডেনার্জিক রিসেপ্টর আর জি প্রোটিন কাপল রিসেপ্টর। এখন একটু বলে রাখি যে যেহেতু আমাদের বডিতে যখন ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে বা সিম্প্যাথেটিক মোডে কাজ করে, তার মানে আমরা বলছি যে আমাদের মেজর যে যতগুলো অর্গান আছে এগুলোতে আমাদের সিম্প্যাথেটিক নার্ভ কানেক্টেড, এবং এই অর্গানগুলোতে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেহেতু কাজ করে, তাদের সবগুলো রিসেপ্টর আছে। তার মানে আমরা এক কথায় বলে ফেলি যে যেহেতু অটোনমিক নার্ভাস সিস্টেমের এটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ, তার মানে আমাদের বডি থ্রু আউট দ্য বডিতে, পেরিফেরিতে আমাদের আলফা এবং বিটা, অর্থাৎ আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2, বিটা 3 রিসেপ্টর থ্রু আউট দ্য বডিতে প্রেজেন্ট। এবং অ্যাডেনালিন, নরঅ্যাড্রেনালিন, এর যেহেতু ব্রেনেও ফাংশন আছে, এরা যেহেতু রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে, সেহেতু এরা আমাদের বডি, আমাদের ব্রেনেও কিন্তু এই রিসেপ্টরগুলো আছে। হ্যাঁ, যেহেতু আমরা এটা অটোনমিক নার্ভাস সিস্টেমের প্যারাসিম্প্যাথেটিক পিএনএস নিয়ে কথা বলছি, সরি সিম্প্যাথেটিক বাট পেরিফেরাল, এই পেরিফেরাল বলার কারণে আমরা মেনলি অর্গান, মেজর অর্গানগুলোকে ফোকাস করব, আমাদের ব্রেনের ফোকাসিংটা কম থাকবে। হ্যাঁ, কিন্তু আগে বলে রাখি যে ব্রেনেও আমাদের অ্যাডেনার্জিক রিসেপ্টর প্রেজেন্ট। এখন আমরা আসবো অর্গান টু অর্গান টু ধরবো। তার আগে আমরা এই যে রিসেপ্টরগুলো বললাম, এই রিসেপ্টরগুলোকে আমরা একটু ক্যাটাগরি করি। সেটা হচ্ছে যে অ্যাডেনার্জিক রিসেপ্টরের ভিতরে যেটা আমাদের
সবচেয়ে স্টিমুলেটরি, অর্থাৎ আমার বডিটাকে সিম্প্যাথেটিক মুডে নিয়ে যাওয়ার জন্য যেটা প্রাইম রোল প্লে করে সেটা হচ্ছে আলফা 1 রিসেপ্টর। এখন বিশেষ বিশেষ অর্গান আছে যেগুলোতে স্টিমুলেটরি বা সিম্প্যাথেটিক মুডে নিয়ে যাওয়ার জন্য মেজর রোল প্লে করে আলফা 1, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম আছে। হ্যাঁ, যেমন আমরা যদি ধরি আমাদের হার্ট, সেখানে তার মানে এটাকে আমরা স্টিমুলেটরি ধরছি, স্টিমুলেটরি বা এক্সাইটেটরি হিসাবে। তার ভিতরে ব্যতিক্রম আমরা বলছি যে হার্ট, এখানে থাকে আমাদের বিটা 1 রিসেপ্টর। তার মানে হার্টে অন্য রিসেপ্টর আছে, আমরা একটু পরে আলাপ করবো, কিন্তু মেনলি কি এক্সাইটেটরি ফাংশন পাওয়ার জন্য বিটা 1। এছাড়া যদি আমরা কিডনির কথা বলি, তাহলে এই কিডনিতেও কিন্তু আমাদের আমার বডিটাকে সিম্প্যাথেটিক মোডে নিয়ে যাওয়ার জন্য কিডনির অন্যতম রোল প্লে করে, সেটা হচ্ছে বিটা 1 রিসেপ্টর। তার মানে আলফা 1 রিসেপ্টর মেজর রোল প্লে করে আমাদের সিম্প্যাথেটিকের স্টিমুলেটরি ফাংশন শো করার জন্য, কিন্তু কিছু অর্গানে ব্যতিক্রম, যেমন আমরা বললাম হার্ট, যেমন আমরা বলছি কিডনি, এগুলো। এখন আমরা যদি এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ভিতরে তারা যে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন যে কাজ করে তার ভিতরে ইনহিবিটরি ফাংশন বা ডাউন স্ট্রিমে কাজ করে, সেটা হচ্ছে আমাদের বিটা 2 রিসেপ্টর মূলত। কিন্তু এ অনেক সময় আপ স্ট্রিমে কাজ করে, সেটা ব্যতিক্রম, আমরা পরে বলবো। এখন এই যে আমাদের ডাউন রেগুলেশন, অর্থাৎ আমরা ইনহিবিটরি ফাংশন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের, এর যে কাজ মেন হলো বিটা 2 বললাম, কিন্তু বিশেষ বিশেষ অর্গানের ডিফারেন্স আছে। যেমন আমরা যদি বলি যে আমাদের নার্ভ এন্ডিং, নার্ভ এন্ডিং এর কথা যদি বলি, এখানে আমাদের থাকে হলো আলফা 2 রিসেপ্টর। এরপরে যদি আমরা প্যানক্রিয়াসের কথা বলি, প্যানক্রিয়াস, তাহলে এখানেও আমাদের থাকে আলফা 2 রিসেপ্টর। এছাড়া প্লাটিলেটের কথা যদি বলি, তাহলে সেখানে থাকে আমাদের আলফা 2। এরকম বিশেষ অর্গান যেখানে ইনহিবিটরি ফাংশন শো করছে, শো করার কথা বিটা 2, কিন্তু মেজর মেজর জায়গাতে ব্যতিক্রমী করছে বিটা আলফা 2। ওকে, তাহলে আমরা এখানে কি কি পেয়ে গেলাম? বিটা 1, বিটা 2, আর পেলাম আলফা 1, আলফা 2 ইনভলভমেন্ট। এখন আমরা দেখছি যে বিটা 3টা এখানে আসছে না। বিটা 3 অ্যাকচুয়ালি একটা আনাদার ফর্ম অফ বিটা 1, যেটা মেজর মেজর জায়গায় থাকে। তার ভিতরে অন্যতম জায়গা হলো আমাদের থাকে না অ্যাডিপোজ টিস্যুতে। হ্যাঁ, অ্যাডিপোজ টিস্যু। এছাড়া আমরা যদি বলি ইউরিনারি ব্লাডার, এই জায়গাগুলোতে এরা থাকে। বডির অন্যান্য জায়গা তো আছে। তো যেহেতু এটা বিটা 1 এর একটা আইডেন্টিক্যাল স্ট্রাকচার, সো এরকম ফাংশন শো করে, মানে স্টিমুলেটরি বা একটা সিম্প্যাথেটিক মুডে হেল্পিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখন বিষয় হচ্ছে যে আমরা মেজর বললাম, তাহলে কি বুঝলাম? যে আলফা 1 আমাকে একটা এক্সাইটমেন্টে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে বেশি, আর এটা আমাকে এক্সাইটমেন্টে নিয়ে যেতে হেল্প করবে বিশেষ বিশেষ জায়গায়। আবার হেল্প করার জায়গাতে তার যে কাজ করবে তার অপোজিট কাজ করবে। সেই জন্য এটাকে আমরা স্টিমুলেটরি বলছি, এটাকে আমরা ডাউন স্ট্রিমে কাজ করে সেরকম বলছি। কিভাবে সেটা আমরা একটু ব্যাখ্যা করবো ব্যাকগ্রাউন্ডটা, তারপরে আমরা যাব ডিটেলসে। আমরা যদি মনে করি যে আমার এখন কেউ আমাকে তাড়াচ্ছে, ভয় আমি পালাচ্ছি, তাহলে আমার হার্ট রেট বাড়বে, আমার স্কেলেটাল মাসেলের ফাংশন বাড়াতে হবে। ওই সময় যদি আমার ইউরিনেশন টেন্ডেন্সি তৈরি হয় তাহলে প্রবলেম হবে, তাহলে আমার ইউরিনেশন টেন্ডেন্সি কমাতে হবে। ওই সময় আমার জিআই পারফরমেন্স যদি বেড়ে যায় তাহলে আমার প্রবলেম হবে, তাহলে ওখানে কমাতে হবে। তো এরকমভাবে আমরা ওই সময় যখন পালাই, আমরা তখন আমরা দেখে রেগে গেছি, আমার চোখ অনেক বড় হয়ে গেছে, তার মানে আমি খুব ভীত শঙ্কিত। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, তা সেগুলোকে কে আমাকে এই মুডে নিয়ে গেল আর কি আমাকে অ্যাসোসিয়েট করছে? তাহলে আমরা দেখি আমার লাং ফাংশন বাড়ছে, আমি খুব জোরে জোরে আমি নিঃশ্বাস নিচ্ছি, ছাড়ছি। তাহলে এই ক্ষেত্রে কারা এগুলো করছে? তখন আমরা বুঝতে পারবো যে এখানে বিভিন্ন ধরনের রিসেপ্টর কাজ করছে। যেমন স্কেলেটাল মাসেলে ব্লাড ফ্লো বাড়াতে হবে, তার মানে স্কেলেটাল মাসেলকে ডায়ালেট করতে হবে।
স্কেলেটাল মাসলকে ডাইলেট করলে ব্লাড ফ্লো যদি এখানে বাড়াই তাহলে অন্য জায়গাতে কমাতে হবে, তাহলে অন্য জায়গাতে যে ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলগুলোকে কন্ট্রাক্ট করতে হবে, দিয়ে আমার এখন দরকার স্কেলেটাল মাসেলে, আমার দরকার বেশি পরিমাণে ফ্লো টু দ্য হার্ট, বেশি পরিমাণে ফ্লো টু দ্য লাংস, তাহলে এই দিকে যদি বাড়াতে চাই তাহলে অন্যদিকে কমাতে হবে। তাহলে ব্লাড ভেসেল দিয়ে যদি চিন্তা করি তাহলে বুঝতেছি যে আমাদের শরীরের অন্য জায়গার ফ্লো কমায় দিয়ে এই দিকে বাড়াতে হবে। হ্যাঁ, নর্মালি আমরা চিন্তা করি আমাদের পরিবারের একটা বিশেষ ক্ষেত্রে বিশেষ কিছু দরকার, তখন অন্যদিকে কমায় দিয়ে এইদিকে বাড়ানো। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে আমার বডিতে থ্রু আউট দ্য বডিতে ব্লাড ভেসেল আছে, তাহলে আমি যখন লাংসে ব্লাড ফ্লো বাড়াবো, স্কেলেটাল মাসলের ব্লাড ফ্লো বাড়াবো, তখন কিন্তু আমার অন্যদিকে কমাতে হবে। তাহলে অন্যদিকে ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করতে হবে, লাংসে এবং স্কেলেটাল মাসলে ব্লাড ফ্লো বাড়াতে হবে। তার মানে এখানে ভ্যাসোডাইলেশন করা লাগবে, অন্যদিকে কন্ট্রাক্ট করা লাগবে। তার মানে ব্লাড ভেসেলে দুই ধরনের রিসেপ্টর থাকে, এটা জাস্ট আইডিয়া। আমি যখন রেগে যাচ্ছি তখন দেখি চোখ বড় হচ্ছে, হ্যাঁ এরকম, তার মানে কি চোখ কেউ বড় করতেছে। তাহলে সবসময় কি বড় থাকবে? তাহলে আবার ডাউন রেগুলেশন আসবে, তখন প্যারাসিম্প্যাথেটিক মোড কাজ করবে, সেটা ভিন্ন কথা। এইভাবে আমরা যদি যখন আমরা দৌড়াচ্ছিলাম তখন আমাদের ইউরিনারি টেন্ডেন্সি কমে যাচ্ছে, তার মানে কি আমার ইউরিনারি ব্লাডারের যে স্প্রিংচার মাসেল আছে সেখানে আলফা 1 থাকে যে কন্ট্রাক্ট করে, আর যেটা ইউরিনারি ব্লাডার সেখানে আমাদের বিটা 2 থাকে, বিটা 3 থাকে যারা ডাইলেট করে, তার মানে ইউরিনেশনটাকে ধরে রাখে যেন কোনোভাবে ইউরিনেশন টেন্ডেন্সি তৈরি না হয়। তাহলে এই যে একটা ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোর প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি তাহলে এই রিসেপ্টরগুলোর লোকেশন আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। তাহলে আমরা প্রথমত বলে দিলাম যে স্টিমুলেটরি এবং একটা এইটার সাপেক্ষে ইনহিবিটরি, বাট বোথ আর কানেক্টেড উইথ দ্য অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ফর ফাইট অ্যান্ড ফ্লাইট মোড। তাহলে আমরা এখন বলার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি, আমরা যদি বলি যে ব্লাড ভেসেল রিলেটেড, তার মানে আমরা বলছি স্মুথ মাসেল। আমাদের অন্যান্য যতগুলো গ্ল্যান্ডস আছে, বিভিন্ন যে আমাদের যে স্মুথ মাসেল, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আলফা 1 থাকে। আর এই মধ্যে যে আমাদের স্মুথ মাসেলের ভিতরে যে ব্লাড ভেসেল থ্রু আউট দ্য বডিতে, এখানে ভেরি মাচ রিচ হচ্ছে আলফা 1। তাহলে আলফা 1 যদি ধরি, তাহলে ব্লাড ভেসেল যদি চিন্তা করি, তাহলে এই ব্লাড ভেসেলে আমাদের কি আছে? থ্রু আউট দ্য বডিতে সবচেয়ে বেশি হচ্ছে আলফা 1। তাহলে আমি ফাইট ফ্লাইট মোডে গেলে আমার অন্যান্য বডি সব জায়গা থেকে কি ব্লাড ফ্লো কমাতে হবে, তার মানে এখানে ভ্যাসো কনস্ট্রিকশন করতে হবে। তার মানে আলফা 1 ভ্যাসো কনস্ট্রিকশন করে। আর কোথায় কোথায় বাড়াতে হবে বললাম যে লাংসে, আর হচ্ছে স্কেলেটাল মাসেলে। তাহলে এই স্কেলেটাল মাসেল এবং লাংসে আমাদের বিটা 2 থাকবে, কারণ আগেই বলেছি আমরা যে মেনলি এটার অপোজিট ফাংশন শো করা হচ্ছে বিটা 2। ওকে, তাহলে এখন এরা কি করবে? লাংয়ে, অর্থাৎ আমাদের যে এয়ারওয়েজ মাসেল তাকেও ডাইলেট করে, এবং লাংয়ে যে ব্লাড ভেসেল থাকে তাকেও ডাইলেট করে, কারণ আমাকে অক্সিজেন বাড়াতে হবে, আমাদের নিউট্রিয়েন্ট বাড়াতে হবে, এগুলো। সো এরা কি করবে? ভ্যাসো ডাইলেশন তৈরি করবে। এখন কিভাবে করে সেটা একটু দেখি। তার মানে ব্লাড ভেসেলে আমাদের স্কেলেটাল মাসেল এবং লাংস ছাড়া অন্য জায়গায় কি করছে? ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করছে কে? আলফা 1। তার মানে আমাদের বডিতে থ্রু আউট দ্য বডিতে আলফা 1-এর পরিমাণ বেশি, যেখানে ব্লাড ভেসেল ব্লাড ফ্লো কন্ট্রোল করা লাগবে। এখন কোথায় থাকে ব্লাড ভেসেলের কথায়? তাহলে আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের আর্টারি, এইটা হচ্ছে আমাদের আর্টেরিয়াল, আর এইগুলো আমরা মনে করছি যেগুলো হলো ক্যাপিলারি। তাহলে এই যে স্প্রিংচার যে মাসেল থাকে, এইগুলোতে কিন্তু আমাদের আলফা 1 ভেরি মাচ রিচ, কারণ এগুলোকে যদি আমি কন্ট্রাক্ট করি তাহলে ব্লাড ফ্লো আমি কমাই দিতে পারবো, তাহলে আমি মেজর জায়গাতে ব্লাড বাড়াতে পারবো। ওকে, তাহলে এই আলফা 1 আমাদের যে আর্টেরিয়াল, এবং আর্টেরিয়াল এবং যে হচ্ছে ক্যাপিলারি, সেগুলোর স্প্রিংচার মাসেলে থাকে, অর্থাৎ ব্লাড ভেসেলে। তাহলে এখন এরাকে কন্ট্রাক্ট করে, তাহলে কন্ট্রাক্ট আমরা একটু শর্ট করে কন্ট্রাকশন দেখাবো, নাহলে ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে। সো আমি আগে বলেছি, তাহলে আলফা 1 কি ধরনের রিসেপ্টর? আলফা, এটা মনে করি রিসেপ্টর, তাহলে রিসেপ্টরের নাম হলো আলফা 1। তাহলে আলফা 1-এর সাথে আমরা যদি এখন বাইন্ড করাই, তাহলে কাকে বাইন্ড করাবো?
বাইন্ড করাচ্ছি নরঅ্যাড্রেনালিন বা অ্যাড্রেনালিন, ধরে নিলাম এটা নরঅ্যাড্রেনালিন। তাহলে বাইন্ড করলে আলফা 1 কি ধরনের রিসেপ্টর বলেছিলাম? আলফা 1 বলেছিলাম যে এটা হলো জি কিউ। তাহলে জি কিউ রিসেপ্টর। তাহলে জি কিউ কি করে? আমাদের মেমব্রেনে থাকা যে ফসফোলাইপেজ সি বিটা এনজাইম আছে তাকে অ্যাক্টিভেট করে। আমরা তাহলে আগে অ্যাক্টিভেট করবো, এখান থেকে অ্যাক্টিভেট করলে এখান থেকে কি হবে? হ্যাঁ, শর্ট করতেছি আমরা, যেহেতু এর উপর ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিতে হবে। IP3 এবং ডায়াসাইল গ্লিসারল, অর্থাৎ ইনোসিডাল ট্রাইফসফেট এবং ডায়াসাইল গ্লিসারল তৈরি করছে, এগুলো সেকেন্ড মেসেঞ্জার। তাহলে এরা আমাদের কি বলে প্রোটিন কাইনেজ সিকে অ্যাক্টিভেট করে এবং অন্য ফাংশন শো করে। আমরা এখানে চলে আসি। এখানে কি করে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমাদের যে IP3 রিসেপ্টর আছে, আমরা ধরছি যে এগুলো হচ্ছে IP3, তার মানে এখানে IP3 রিসেপ্টর এখানে এসে বাইন্ড করবে, তারপরে এখান থেকে একে কন্ট্রাক্ট করে এখান থেকে আমাদের ক্যালসিয়াম বের করে আনবে। তাহলে আমরা ধরছি এগুলো হচ্ছে ক্যালসিয়াম। তাহলে আমাদের কি হলো? ইন্টারসেলুলার ক্যালসিয়ামের পরিমাণ বাড়াই দিল। এই ক্যালসিয়াম কি করবে? আমাদের ক্যালমোডিউলিনের সাথে বাইন্ড করবে। ক্যালমোডিউলিন, শর্ট করছি ক্যালমোডিউলিন। কি হবে তারপরে? ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স। ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স কি করে? আমাদের মায়োসিন লাইট চেন কাইনেজ এনজাইমকে অ্যাক্টিভেট করে। মায়োসিন লাইট চেন কাইনেজ এনজাইম কি করে? এই মায়োসিন লাইট চেন কাইনেজ এনজাইমটা আমাদের যে মায়োসিন আছে, ইনঅ্যাক্টিভ মায়োসিন, আমাদের হচ্ছে ইনঅ্যাক্টিভ, কোথায়? স্মুথ মাসল ব্লাড ভেসেলে ইনঅ্যাক্টিভ মায়োসিনকে ফসফোরাইলেটেড করে অ্যাক্টিভ করে, দ্যাট ইজ অ্যাক্টিভ মায়োসিন। এই অ্যাক্টিভ মায়োসিন, ফসফোরাইলেটেড মায়োসিন কি হবে? এখন অ্যাক্টিনের সাথে যুক্ত হবে। অ্যাক্টিনের সাথে যুক্ত হবে। তাহলে অ্যাক্টিন মায়োসিন কি হবে? অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স দিয়ে কি হবে? কন্ট্রাকশন। তাহলে এই যে ভ্যাসো কনস্ট্রিকশন হলো, তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন হলে আলটিমেটলি পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে এবং বিপি বাড়বে। তার মানে আমার কন্ট্রাকশন করলো আলফা 1। তাহলে আলফা 1 কোথায় থাকলো? আমরা বলছি মোস্ট অফ দ্য বডিতে, যেখানে যেখানে ব্লাড ফ্লো, কিডনিতে ব্লাড ঢুকতেছে, অ্যাফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল, এখানে লাংসে কি বলে লিভারে যাচ্ছে, ওখানে বিভিন্ন গ্ল্যান্ডে যাচ্ছে, সেখানে সব জায়গাতে ব্লাড ফ্লো এই রেগুলেট করে, কমাই দিয়ে, কম ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করে আমরা ফ্লো বাড়ানোর চেষ্টা করবো। কোথায়? লাংস এবং কিডনিতে। কারণ ওখানে না হলে আমাদের এনার্জি সাপ্লাই এবং আমাকে পালাতে কেউ হেল্প করবে না। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা বললাম যে আলফা 1। তাহলে আলফা 1 ভেরি মাচ রিচ কোথায়? ব্লাড ভেসেলে, থ্রু আউট দ্য বডি। ওকে, এখন আমরা এখানে যেহেতু বলে ফেললাম, তাহলে এখানে আমরা একটু স্কেলেটাল মাসল এখানে যে ভ্যাসোডাইলেশন করে বা লাংসে ভ্যাসোডাইলেশন করে, এটা শর্ট করে দেখে আমরা মূল জায়গায় চলে যাব। তাহলে আমরা বলছি এটা হচ্ছে লাংসের ব্লাড ভেসেল বা লাংসের ব্লাড ভেসেল। তাহলে লাংসের ব্লাড ভেসেলে আমরা বলছি যে রিসেপ্টর আছে, তার নাম হলো বিটা 2। তাহলে বিটা 2 এর সাথে আমাদের নরঅ্যাড্রেনালিন বাইন্ড করলো, দিয়ে কি হলো? এখন আমরা একেবারে বললাম যে বিটা 2, তার মানে এখন আমরা দেখাই যেটা হলো বিটা 2। তাহলে এখানে আমাদের বাইন্ড করছে অ্যাড্রেনালিন। বাইন্ড করার পরে এই বিটা 2 যেহেতু কি রিসেপ্টর, এটা হচ্ছে আমাদের জি প্রোটিন এস রিসেপ্টর, স্টিমুলেটরি। তাহলে এ কি করবে? আমাদের মেমব্রেনে থাকা যে অ্যাডেনাইল সাইক্লেজ তাকে অ্যাক্টিভেট করবে। ফলে এ কি করবে? আমাদের এটিপিকে সাইক্লিক এএমপিতে কনভার্ট করবে। এই সাইক্লিক এএমপি কি করবে? পিকেএ কে অ্যাক্টিভেট করবে, অর্থাৎ প্রোটিন কাইনেজ এ। এই প্রোটিন কাইনেজ এ এখন কি করবে? এটা কোথায়? আমাদের লাংয়ের ভাস্কুলেচার অথবা লাং মাসল। এখানে কি করবে? এই পিকে, এটা আমরা নিশ্চয়ই মনে আছে স্মুথ মাসেলে
যে আমাদের ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন ছিল ক্যালমোডুলিন, আর ক্যালমোডুলিন কাকে অ্যাক্টিভেট করছিল? মায়োসিন লাইট চেইন কাইনেজকে। ওরা কি করছিল? মায়োসিনকে ফসফোরাইলেটেড করে অ্যাক্টিভ করছিল। তাহলে এরা কি করে? এই পিকেটা এরা হচ্ছে যে মায়োসিন লাইট চেইন কাইনেজ, হ্যাঁ, এ ফসফোরাইলেটেড করে হলো মায়োসিনকে দিয়ে অ্যাক্টিভ করে, কিন্তু এই পিকে অর্থাৎ প্রোটিন কাইনেজে একেই ফসফোরাইলেটেড করে দেয়। ফলে এ হয়ে গেল কি, তাহলে এটা অ্যাক্টিভ ছিল, ফসফোরাইলেটেড হলো, তার মানে এখানে ফসফোরাইলেশন দেখায়, অ্যাডিশন অফ ফসফেট দিয়ে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ ইট হ্যাজ নো অ্যাবিলিটি টু ফসফোরাইলেট দ্য মায়োসিন। মায়োসিনকে ফসফোরাইলেট করতে সে পারবে না। তাহলে মায়োসিন যদি ফসফোরাইলেটেড না হয় তাহলে কি মায়োসিন থাকবে? ফ্রি মায়োসিন। আর ফ্রি মায়োসিন আমাদের স্মুথ মাসেলে ইনঅ্যাক্টিভ টু বাইন্ড উইথ দ্য অ্যাক্টিন। তার মানে এই ফ্রি মায়োসিন বাইন্ড করতে পারবে না কার সাথে? আমাদের অ্যাক্টিনের সাথে। তাহলে এখানে একটু লিখি মায়োসিন, আর এটা হলো অ্যাক্টিন, এ ফর অ্যাক্টিন। হ্যাঁ, তাহলে কি হবে না? আমাদের অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স হবে না। অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স না হলে, হ্যাঁ, নো কন্ট্রাকশন। তার মানে কি? রিল্যাক্সেশন। ওকে, তার মানে ভ্যাসো ডাইলেশন। এই যে লাং মাসেলকে ডাইলেট করলো কে? বিটা 2। তাহলে আমরা দেখছি যে যখন আমি দৌড়াচ্ছি তখন আমার লাঙে ব্লাড ভেসেলকে ডাইলেট করে ব্লাড ফ্লো বাড়াতে হবে। ওই সময় আমার বডির অন্য জায়গাতে ব্লাড ফ্লো কমায় দিয়ে এদিকে ব্লাড ফ্লো টান নিয়ে যেতে হবে। তার মানে সিম্প্যাথেটিক মোডে আমি কাজ করতে গেলে আমি দেখলাম যে আমার লাংসে আছে বিটা 2 রিসেপ্টর, ভেরি মাচ রিচ, আর থ্রু আউট দ্য বডিতে ব্লাড ভেসেলে কি আছে? আলফা 1। এরকমভাবে আমরা স্কেলেটাল মাসেলের কথা বলতে পারবো। ওকে, তাহলে ব্লাড ভেসেল আমাদের 2 ধরনের রিসেপ্টর থাকে। মূলত আমরা বলেছি প্রত্যেক জায়গাতেই, হ্যাঁ, আলফা 1, বিটা 1, বিটা 2, বিটা 3 এগুলো সবই থাকে কম বেশি, কিন্তু যেগুলো প্রমিনেন্ট সেগুলোর কথা বলছি। এবার আমরা আসি, এই যে আমি দৌড়াচ্ছিলাম তখন আমার হার্ট ফাংশন বেড়ে গেছিল। হার্ট ফাংশন, তার মানে হার্ট ফাংশন নিয়ে এখন কথা বলি। তাহলে তাহলে আমরা যদি হার্ট ধরি তাহলে এই হার্টে হার্ট ফাংশন বাড়লে মানে হার্ট রেট বাড়বে। হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়লে থ্রু আউট দ্য বডিতে ব্লাড ফ্লো বাড়বে, আর স্বাভাবিকভাবে কার্ডিয়াক আউটপুট বাড়লে ব্লাড প্রেশার বাড়বে। তাহলে এর ফাংশন বাড়াবে কে? সিম্প্যাথেটিক। আমরা কি বলেছিলাম যে আমার বডিকে স্টিমুলেশন মোডে নিয়ে যাওয়ার জন্য আমাদের মেনলি ভূমিকা রাখে হলো আলফা 1, যেটা একটু আগে দেখালাম, যে তারা অন্যদিকে চ্যানেল সব বন্ধ করে, মানে ন্যারো ডাউন করে দিয়ে একদিকে নিয়ে যাচ্ছে, তার মানে প্রাইম রোল প্লে করছে। কিন্তু ব্যতিক্রম বলেছিলাম যে হার্ট এবং কিডনি। তাহলে হার্টের ক্ষেত্রে আমাদের মূলত এক্সাইটমেন্টের জন্য মেনলি কাজ করে কে? কোন রিসেপ্টর? সেটা হচ্ছে আমাদের বিটা 1। তাহলে হার্টে কি শুধু বিটা 1 থাকে? এটা বলি নেই, কিন্তু এক্সাইটমেন্ট করার জন্য মেনলি হার্ট রেট বাড়াই দেওয়ার জন্য বিটা 1 প্রাইম রোল প্লে করে। কেন? বিকজ অফ হার্টের ভিতরে আমাদের যে SA নোড আছে, আমাদের যে AV নোড আছে, আমাদের যে কার্ডিয়াক মায়োসাইট অর্থাৎ ভেন্ট্রিকুলার পার্টে যে মাসল, কার্ডিয়াক মাসল, এখানে আমাদের এগুলোতে প্রচুর পরিমাণে আছে বিটা 1 রিসেপ্টর, ভেরি মাচ রিচ। হ্যাঁ, বিকজ বিটা 1 রিসেপ্টর ইজ জি প্রোটিন কাপল রিসেপ্টর এস্ট, তার মানে স্টিমুলেটরি, এবং এরা এখানে আমার হার্ট মাসেলকে কন্ট্রাক্ট করা। আমরা জানি যে SA নোডে আমাদের ইম্পালস জেনারেশন হয়, এই জন্য আমরা এটাকে পেসমেকার বলি। SA নোড থেকে AV নোড যায়, AV নোড থেকে বান্ডেল অফিস, তারপরে পার্কিনজি ফাইবার। তার মানে এগুলোতে আমাদের বিটা 1 রিসেপ্টর আছে। পার্কিনজি ফাইবারতেও আমাদের বিটা 1 রিসেপ্টর থাকে। এখন বিষয় হচ্ছে যে এই জায়গাতে বিটা 1 এর ফাংশনটা কি? বিটা 1 ফাংশন হলো হার্ট রেট বাড়ানো, তার মানে হার্টের ক্রোনোট্রপিক অ্যাক্টিভিটি বাড়ানো, আমাদের হার্টের ইনফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানো, তার মানে ইনোট্রপিক অ্যাক্টিভিটি,
আমাদের হার্টের যে অ্যাকশন পটেনশিয়াল ফ্লো, হ্যাঁ, যেটাকে আমরা ড্রোমোট্রপিক অ্যাক্টিভিটি বলছি, হ্যাঁ, কন্ডাক্টিভিটি বাড়ানো, সেগুলো অ্যাক্টিভিটি শো করে। কার সাথে বাইন্ড করে? আর বিটার সাথে। তাহলে বিটা রিসেপ্টর ভেরি মাচ রিচ কোথায়? এসএ নোড, এবি নোড এবং কার্ডিয়াক মাসল। কন্ট্রাক্ট করতে হবে। এখন কিভাবে? তাহলে আমরা একটা হার্টের মাসেলের একটা ধরলাম, হার্ট মাসেলের মেমব্রেন। এখানে আমরা একটা রিসেপ্টর দিচ্ছি। এই রিসেপ্টরের নাম হলো বিটা 1। এখানে কে বাইন্ড করবে? স্বাভাবিকভাবেই অ্যাডেনালিন, নরঅ্যাডেনালিন বাইন্ড করাই। এটা কি রিসেপ্টর? এটা হচ্ছে আমাদের জি প্রোটিন এস। তাহলে দ্রুত আমরা যাচ্ছি, যেহেতু এর আগে বলা হয়েছে এবং আমার আলাদা ভিডিও আছে। তাহলে জিএস কি করবে? আমাদের অ্যাডেনাইল সাইক্লেজ আছে মেমব্রেন, অ্যাডেনাইল সাইক্লেজকে অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেট হলে এটিপি, হ্যাঁ, আমার কনভার্ট হয়ে যাবে কিসে? সাইক্লিক এএমপিতে। দিস ইজ সেকেন্ড মেসেঞ্জার, অ্যান্ড দ্যাট সাইক্লিক এএমপি উইল অ্যাক্টিভেট দ্য পিকেএ, প্রোটিন কাইনেজ এ। তাহলে এই প্রোটিন কাইনেজ এ যখন অ্যাক্টিভেট হবে, কার্ডিয়াক মাসলে প্রোটিন কাইনেজ এ আমাদের মেমব্রেনে থাকা যে চ্যানেল আছে, এই চ্যানেলের নাম হচ্ছে আমাদের ক্যালসিয়াম চ্যানেল। হ্যাঁ, এই ক্যালসিয়াম চ্যানেলের সাথে গিয়ে বাইন্ড করে ক্যালসিয়াম চ্যানেলের কনফর্মেশন চেঞ্জ করে দিয়ে ক্যালসিয়াম চ্যানেলটাকে ওপেন করে দেয়। ওপেন করে দিলে এখান থেকে আমাদের বাইরে থেকে ক্যালসিয়াম ভিতরে প্রবেশ করবে, ক্যালসিয়াম। তাহলে ইন্টারসেলুলার ক্যালসিয়ামের পরিমাণ বাড়লো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে পিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেও ক্যালসিয়াম বাড়াতে পারে। আলটিমেটলি হলো ইন্টারসেলুলার ক্যালসিয়াম বেড়ে গেল। আমরা জানি স্মুথ মাসেলে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনের নাম ক্যালমোডিলিন, কিন্তু কার্ডিয়াক মাসেল এবং স্কেলেটাল মাসেলে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনের নাম হলো ট্রোপোনিন। এবং আমাদের ভিডিও আছে কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন, সেখানে কিভাবে ডিটেলসে বলা আছে। হ্যাঁ, এখানে কি আমাদের নর্মালি, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিন, আর এই অ্যাক্টিনকে করে থাকে সেটা হলো ট্রোপোমায়োসিন, আর ট্রোপোমায়োসিনের যে পরতে পরতে থাকে আমাদের হচ্ছে ট্রোপোনিন। ক্যালসিয়াম কি করে? তাহলে এটা হচ্ছে আমাদের ট্রোপোনিন। ক্যালসিয়াম এসে এই ট্রোপোনিনের সাথে এসে বাইন্ড করে। ক্যালসিয়াম এসে এই ট্রোপোনিনের সাথে বাইন্ড করতেছে। ট্রোপোনিনের সাথে বাইন্ড করলে এটা কলাপস করবে, অর্থাৎ শ্রিঙ্কেজ হবে এবং অ্যাক্টিনটাকে ফ্রি করে দেবে। অ্যাক্টিন উইল বি ফ্রি, and that actin will bind with the মায়োসিন। তাহলে কি হবে এখন? সেম অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স, তারপরে কি? কন্ট্রাকশন। তাহলে কার্ডিয়াক মাসল কন্ট্রাকশন হলো। তাহলে ইনফোর্স অফ কন্ট্রাকশন, ইনোট্রপিক অ্যাক্টিভিটি পজিটিভ হলো, বেড়ে গেল। ফলে আমাদের কি হবে? হার্ট রেট বাড়বে, আর হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, আর কার্ডিয়াক আউটপুট বাড়লে আমাদের বিপি বাড়বে। ওকে, তার মানে আমাদের বিটা 1 হার্টে মেন রোল প্লে করছে হার্ট ফাংশন বাড়ানোর জন্য, বিটা 1। আর এইখানে বিটা 1 এগুলোতে প্রেজেন্ট। এই হচ্ছে আমাদের মেজর কথা। এখন হার্টে আর কি থাকে? হার্ট তো পুরো বডিকে ব্লাড সাপ্লাই দিচ্ছে। প্রশ্ন হচ্ছে হার্টকে কে ব্লাড সাপ্লাই দেয়? তাহলে আমরা জানি হার্টকে ব্লাড সাপ্লাই দেয় করোনারি আর্টারি। এবং এই করোনারি আর্টারি যেহেতু এটা ব্লাড ভেসেল, এখানে খুব সুনিয়ন্ত্রিতভাবে ব্লাড ফ্লো হয়। তাহলে এখানে আমাদের আলফা 1 এবং বিটা 2 রিসেপ্টর থাকে। আমরা আগে দেখেছি যে আলফা 1 কন্ট্রাক্ট করে, বিটা 2 রিল্যাক্স করে। তাহলে কখন কন্ট্রাক্ট, কখন রিল্যাক্স করতে হবে, এটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আলফা 1 এবং বিটা 2 রিসেপ্টর থাকে। তার মানে হার্টে আমাদের আর কি রিসেপ্টর থাকে? তাহলে এটা আমরা বলেছি যে দিস ইজ হার্ট। তাহলে হার্টে বিটা 1 রিসেপ্টর ভেরি মাচ রিচ, হ্যাঁ, এবং আলফা 1 এবং বিটা 2 ভেরি মাচ রিচ ইন হচ্ছে করোনারি আর্টারি। তার মানে করোনারি আর্টারিতেও আমাদের আলফা 1 এবং বিটা 2 রিসেপ্টর থাকে। হ্যাঁ, এছাড়া আমাদের যে পার্কিনজি ফাইবার, সেখানে বিটা 1, বিটা 2 এই রিসেপ্টরও থাকে। ওকে, এখন আমরা হার্ট শেষ করছি। তাহলে হার্টের কথা গেল, স্কেলেটাল মাসলের কথা বললাম যে ওখানে আমাদের ব্লাড ভেসেলে থাকে বিটা 2 রিসেপ্টর। আমরা এর কথা বললাম, লাংসের কথা বললাম যে লাংয়ের মাসলে অথবা লাংয়ের ভ্যাসকুলেচার অর্থাৎ লাং ব্লাড ভেসেল, এগুলোতে থাকে আমাদের বিটা 2। তাহলে লাংস হলো আমাদের, হার্ট হলো আমাদের। এখন কিডনির দিকে চলে আসি। কিডনি,
কিডনির ক্ষেত্রে আমরা যদি টোটাল একটা চিন্তা করি যে রেনাল সিস্টেম, তাহলে কিডনি, তাহলে এখানে আমাদের কিডনি আছে, ইউরিনারি ব্লাডার, ইউরেটার আছে, ইউরিনারি ব্লাডার আছে, আমাদের ইউরেথ্রা আছে। এইগুলোতে আলফা বিটা, আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2, বিটা 3, অল রিসেপ্টরস আর প্রেজেন্ট। বাট কিডনি ফাংশনকে রেগুলেট করবে, অন্য ব্লাড ফ্লো কন্ট্রোল করবে, সেটার জন্য কিডনি একটা প্রাইম রোল প্লে করে। তার কন্ট্রোলিং ক্ষমতা খুবই ম্যাসিভ আকারে থাকা দরকার। সেক্ষেত্রে আমরা কি বলেছি যে এক্সাইটমেন্টের জন্য মেনলি আলফা 1, কিন্তু হার্ট এবং কিডনির ক্ষেত্রে ব্যতিক্রম। তাহলে কিডনিতে কি থাকবে? এক্সাইটমেন্ট করার জন্য মেনলি হলো বিটা 1। কেন? কিডনিতে আমরা বলেছি কিডনিতে যে ব্লাড ভেসেল ঢুকে, অ্যাফারেন্ট এবং ইফারেন্ট, হ্যাঁ, এগুলোতে কিন্তু আলফা 1 রিচ, কারণ তাকে কন্ট্রাক্ট করে রেগুলেট করতে হবে, সেখানে বিটা 1 থাকে। অন্যতম বিটা 1 এর জায়গা হলো আমাদের জাংস্টা গ্লোমেরুলার সেল। হ্যাঁ, জাংস্টা গ্লোমেরুলার সেল আমরা জানি যে গ্লোমেরুলার সেল জাস্ট বাইরের দিকে। হ্যাঁ, এইখানে আমাদের যে ম্যাকুলার ডেন্সা থাকে সেই জায়গাতে জাংস্টা গ্লোমেরুলার সেল থাকে, এবং এই জাংস্টা গ্লোমেরুলার সেল, এই সেলের সারফেসে আমাদের থাকে বিটা 1 জাংস্টা গ্লোমেরুলার সেল। এই জাংস্টা গ্লোমেরুলার সেল থেকে আমাদের মেনলি তৈরি হয় হচ্ছে কি? মেনলি তৈরি হয় রেনিন। ওকে, এন্ড দ্যাট রেনিন অ্যাক্টিভেট করে আমাদের হচ্ছে রেনিন অ্যালডোস্টেরন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। হ্যাঁ, তারপরে এরা আমরা জানি যে অ্যাঞ্জিওটেনসিন অ্যাকচুয়ালি 2 যেটা বায়োলজিক্যালি অ্যাক্টিভ, তখন মেজর ভ্যাসোকনস্ট্রিক্টর। যে আমরা দেখলাম যে অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন আলফা 1 এর সাথে বাইন্ড করে ভ্যাসোকনস্ট্রিকশন করলো, তার থেকে 100 টাইমস 1000 টাইমস মোর অ্যাক্টিভ ভ্যাসোকনস্ট্রিক্টর হলো অ্যাঞ্জিওটেনসিন 2। তার মানে ভ্যাসোকনস্ট্রিকশন করতে হলে আমাকে যেহেতু স্কেলেটাল মাসেলে এবং হচ্ছে লাংসে ব্লাড ফ্লো বাড়াতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু অন্য জায়গাতে ভ্যাসোকনস্ট্রিকশন করার জন্য মেজর রোল প্লে করে অ্যাঞ্জিওটেনসিন 2, এবং একে পাথওয়েকে অ্যাক্টিভেট করার জন্য কি লাগবে? রেনিন। আর রেনিন কোত্থেকে আসবে? জাংস্টা গ্লোমেরুলার সেল থেকে। এবং একে অ্যাক্টিভেট করতে গেলে এর সারফেসে কি রিসেপ্টর থাকা লাগবে? বিটা 1। আর এখানে এসে কে বাইন্ড করবে? এখানে এসে বাইন্ড করবে হচ্ছে আমাদের নরঅ্যাড্রেনালিন। ওকে, সো এইখানে আমাদের আছে বিটা 1 রিসেপ্টর। তার মানে কিডনিতে বিটা 1 রিসেপ্টর ভেরি মাচ রিচ। আর কিডনিতে যখন এই ইফারেন্ট আর্টারিওল, কিডনি বলতে আমরা এখন যদি নেফ্রনে চলে আসি, এটা নেফ্রন, হ্যাঁ, তাহলে এটা হলো গ্লোমেরুলাস, এটা, তাহলে এখানে হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, এখানে ইফারেন্ট, তাহলে এইগুলোতে আমাদের আলফা 1 রিসেপ্টর ভেরি মাচ রিচ। আর এই যে গ্লোমেরুলাসের বাইরে এইগুলোতে আমাদের থাকে জাংস্টা গ্লোমেরুলার সেল, সেখানে থাকে আমাদের বিটা 1 ভেরি রিচ। এরপরে আমাদের যে টোটাল প্রক্সিমাল কনভলিউটেড টিউব, ডিস্টাল লোকাল ফ্রেন্ডলি ডিস্টাল কনভলিউটেড টিউব, এগুলোতে আলফা 1, 2, বিটা 1, 2, 3 এগুলো প্রেজেন্ট। ফাইন টিউনিং করে তারা সব সময় নিজের ফাংশন শো করছে, কিন্তু প্রাইম রোল প্লে করার জন্য আমাদের হচ্ছে কিডনির ধরা হয় যে বিটা 1 ভেরি মাচ রিচ, আর ভেসেলের আলফা 1 ভেরি মাচ রিচ। ওকে, সো দিস ইজ দ্য ফাংশন অফ কিডনি। এখন যদি আমরা যাই যে লিভারে আমরা জানি যে আমাদের লিভার এবং স্কেলেটাল মাসেল, স্কেলেটাল মাসেলে আমাদের মেনলি গ্লাইকোজেন, গ্লুকোজ মিলিয়ে যে গ্লাইকোজেন জমা থাকে, এবং যখন আমি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে যাই তখন আমার প্রচুর এনার্জি দরকার হয়। এখন ওই সময় তো আমি এনার্জি নিতে পারবো না, খাবো এবং দৌড়াবো, এটা তো আর হয় না। তখন আমাদের যে জমানো খাবারগুলো, এগুলো ব্রেকডাউন করে আমাদের ব্লাডে আমাদের গ্লুকোজের পরিমাণ বাড়ায়, দিয়ে দ্রুত স্কেলেটাল মাসেলে পাঠায়। সো আমাদের এইটা করার জন্য আমাদের স্কেলেটাল মাসেলের খাবার থেকে স্কেলেটাল মাসেলে যে জমা আছে সেটা, এবং লিভারে যেগুলো জমা আছে, দ্রুত বলা হবে যে তাড়াতাড়ি তুমি এগুলোকে কোথায় পাঠায় দাও? ব্লাড স্ট্রিমে পাঠায় দাও। কি পাঠাও? গ্লুকোজ।
তাহলে লিভার থেকে আমার এটা পাঠাতে হবে। আর স্কেলেটাল মাসেলে যেগুলো জমা আছে সেগুলো ব্রেক ডাউন করবে, দিয়ে ব্লাড ভেসেলে ওটা সেলের দিকে পৌঁছায় দিবে। তাহলে এখানে হতে গেলে আমাদের যে মেনলি গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস, অন্য সোর্স থেকে গ্লুকোজ তৈরি করো, দ্রুত পাঠাবো, হ্যাঁ, এমার্জেন্সি দরকার। আমরা ওই ফ্লাড সিচুয়েশনে বা কোনো অবস্থায় যখন বলি না প্রচুর পরিমাণে দ্রুত খাবার পাঠাতে হবে, সেক্ষেত্রে আমাদের লিভারে, হ্যাঁ, মেনলি যে গ্লাইকোজেনোলাইসিস এটার জন্য এইখানে হচ্ছে আমাদের রোল প্লে করে হচ্ছে বিটা 2। হ্যাঁ, অন্য জায়গাতে দেখছিলাম যে ডাইলেশন করে করছে, কিন্তু এইখানে বিটা 2 আমাদের এই গ্লাইকোজেনোলাইসিস এটাকে প্রমোট করছে। বিষয়টা হচ্ছে যে এই জায়গাটাতে ওই সময়ে আমাদের যে গ্লাইকোজেন সিনথেসিস, হ্যাঁ, সেটার ইনহিবিশন, অর্থাৎ গ্লাইকোজেন ব্রেকডাউন, এটার টেন্ডেন্সি বেশি, সেই কাজটাকে প্রমোট করে, এবং গ্লাইকোজেনেসিস, হ্যাঁ, এটা তখন স্টপ ডাউন থাকে। সো বিটা 2 আমাদের লিভার থেকে গ্লুকোজ অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস বাড়িয়ে ব্লাড সুগার লেভেল ইনক্রিজ করে, হ্যাঁ, ব্লাড সুগার লেভেল। ওকে, সো লিভারে মূলত বিটা 2 এখানে রোল প্লে করে। এখানে আমাদের যে লিভারে ব্লাড ফ্লো এটা রেগুলেশনের জন্য অবশ্যই আগেই বলেছি যে আমাদের আলফা 1 থাকে, সো থাকতেই পারে, কিন্তু মেন ফাংশন রেগুলেটরের জন্য বিটা 2 কাজ করে। ওকে, এখন আমরা যদি বলি যে আমরা সব জায়গায় নার্ভ এন্ডিং এর কথা বলছিলাম, তাহলে আমরা যদি প্যানক্রিয়েজের কথা বলি, প্যানক্রিয়েজের বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ করার জন্য আমাদের যে প্রসেস আছে, হ্যাঁ, এখানে এটাকে রেগুলেট করার জন্য ওখানে আমাদের আবার আলফা 2 থাকে। কারণ আলফা 2 আমরা জানি যে এটা হলো আলফা 2 হলো জিআই, হ্যাঁ, ইনহিবিটরি ফাংশন শো করে। এখন এই জায়গাটাতে আসতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। পিছনে যাওয়াতে আমরা যাই, তাহলে এটা আলফা 2 আমাদের প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ কমাচ্ছে, হ্যাঁ, বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ কমাচ্ছে, এটা একটা ফাংশন। কিন্তু এটা ভেরি মাচ রিচ কোথায়? আমরা বলেছি নার্ভ এন্ডিং এ। নার্ভ এন্ডিং এর মেনলি আমাদের বডির থ্রু আউট দ্য বডিতে নার্ভ এন্ডিং এর রেগুলেটরি অ্যাক্টিভিটি শো করে, অর্থাৎ ইনহিবিটরি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন হাইলি এক্সাইট মোডে কাজ করবে দরকার, আমাদের হার্টের যে আমরা জানি যে আছে ক্যারোটিড সাইনাস অ্যাওর্টিক আর্ট আছে, এগুলোর সাথে সরাসরি কানেক্ট হলো আমাদের ব্রেনের যে মেডুলা অবলঙ্গটা আছে, এটার সাথে কানেকশন। এবং এই মেডুলা অবলঙ্গটা আমরা জানি যে ব্রেন স্টেম, এর গুরুত্বপূর্ণ প্রাইম লোকেশন হলো মেডুলা অবলঙ্গটা। এবং এই মেডুলা অবলঙ্গটা, হ্যাঁ, এইখানে আমাদের মেজর রিসেপ্টর থাকে। এখানে আমাদের মেনলি ভূমিকা রাখে হচ্ছে বিটা 1 এবং আলফা 2, হ্যাঁ, বিটা 1 এবং আলফা 2, কারণ তাকে এক্সাইটেড করতে হবে। কারণ এখানে কি, এই যে মেডুলা অবলঙ্গটাতে আমাদের অনেকগুলো সাইট থাকে, যেগুলোকে আমরা মানে বুঝার জন্য বলে থাকি যে এখানে থাকে আমাদের কার্ডিয়াক সেন্টার, যেটা হার্টকে কন্ট্রোল করতে হবে, হার্টের ফাংশন বাড়াতে হবে বা কমাতে হবে। আছে আমাদের ভ্যাসো মোটর সেন্টার, আমাদের আছে রেসপাইরেটরি সেন্টার। এগুলো সকল, কিন্তু তার এই আমাদের যে মেডুলা অবলঙ্গটার পার্টিকুলার রিজন আছে, হ্যাঁ, আমরা বিভিন্ন নামে এগুলোকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। যেমন নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিস, যেমন আছে আমাদের নিউক্লিয়াস অ্যাম্বিগাস, হ্যাঁ, এখানে আমাদের ভ্যাসোমোটর সেন্টারের মধ্যে রোস্ট্রাল ভেন্ট্রোল্যাটেরাল মেডুলা, এরকমভাবে রেসপিরেটরির ক্ষেত্রে আমাদের আছে যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ,
এরকম বিভিন্ন রিজিয়ন আছে, যে রিজিয়নগুলোকে অ্যাকচুয়ালি আমাদের কার্ডিয়াক সেন্টার বা ভ্যাসোমোটর সেন্টার বা রেসপিরেটরি সেন্টার হিসেবে কনসিডার করা হয়। এখন কথা হলো যে এরা যখনই এইখানকার বিটা 1 রিসেপ্টর অ্যাক্টিভেট হবে, তখন এরা এখানে যে এসএ নোডের সাথে কানেক্ট, একে তখন দ্রুত অ্যাক্টিভেট করবে এবং হার্ট রেট বাড়ানোর চেষ্টা করবে। হ্যাঁ, এখানে আমাদের যখনই দেখবো যে এখানে ব্লাড প্রেশার বেশি আছে, ব্যারো রিসেপ্টর তখন সিগন্যাল পাঠাবে এবং এখানে যে আলফা 2, হ্যাঁ, এই আমাদের একে যখন করবে তখন এখান থেকে সিগন্যাল নেগেটিভ যাবে। হ্যাঁ, এভাবে আমাদের ব্লাড ভেসেলের ভ্যাসোমোটর সেন্টারের কথা বলি, হ্যাঁ, যে আলফা 2 কন্ট্রোলিং রেগুলেশনের জন্য আর স্টিমুলেশনের জন্য বিটা 1। সেই ক্ষেত্রে আমরা যদি নার্ভ এন্ডিং এর কথা যেটা বলছিলাম, নার্ভ এন্ডিং এ কি থাকে, বিটা আলফা 2। আলফা 2 এর রিজনটা, লোকেশনটা আমরা একটু বলার চেষ্টা করি। এখানে আলফা 2, এখন চলে আসে আলফা 2। তাহলে আলফা 2 কোথায় থাকলো? নার্ভ এন্ডিং এ। নার্ভ এন্ডিং আমাদের বডির অন্য জায়গায় নার্ভ এন্ডিং এ থাকে, কিন্তু মেডুলা অবলঙ্গটা একটা গুরুত্বপূর্ণ সেন্টার টু কন্ট্রোল দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। সেই ক্ষেত্রে আমাদের ওই নার্ভ এন্ডিং এ কিন্তু আলফা 2 ভেরি মাচ রিচ টু রেগুলেট। আর স্টিমুলেটরের জন্য আমাদের বিটা 1 আছে, যেমন আমাদের রেসপিরেটরি সেন্টারের ক্ষেত্রে আলফা 2 বিটা 2 আছে। তো বিভিন্ন লোকেশনে বিভিন্ন রকম। সেক্ষেত্রে আমরা নার্ভ এন্ডিং এর আলফা 2 এর কথা বলি, ধরে নিচ্ছি যে এটা মেডুলা অবলঙ্গটা, অর্থাৎ আমাদের যে ব্রেন স্টেম সেলের ব্রেন স্টেম রিজিয়নের মেডুলা অবলঙ্গটার ওখানে নার্ভ এন্ডিং এর আলফা 2। তাহলে এই হচ্ছে আমাদের নার্ভ এন্ডিং। এটা প্রি সিনাপটিক নার্ভ টার্মিনাল, এটা ধরলাম পোস্ট। এইখানে আমাদের আছে রিসেপ্টর, তার নাম হলো আলফা 2। আর এইখানে আমাদের কি আছে? সাইন্যাপটিক ভেসিকল। এটা অ্যাড্রেনার্জিক নিউরন হিসেবে আমরা ধরছি, কারণ আলফা আমরা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর নিয়ে কাজ করছি। তাহলে এখান থেকে বের হয়ে আসবে। তাহলে এইগুলো আমাদের করসপন্ডিং আলফা, বিটা, আলফা 1 আলফা 2 এগুলোর সাথে বাইন্ড করে কাজ করবে, আলফা 1 বিটা 1 বিটা 2 এগুলোর সাথে। এর অংশ, হ্যাঁ, আমাদের এখানে এসে বাইন্ড করবে। কোথায়? আলফা 2 এর সাথে নরঅ্যাড্রেনালিন বাইন্ড করে এই আলফা 2 কে অ্যাক্টিভেট করবে। এখন আলফা 2 এর মেমরি আমরা চিন্তা করি যে এটা হলো আলফা 2, এখানে এসে বাইন্ড করলো আমাদের হচ্ছে নরঅ্যাড্রেনালিন। আলফা 2 কি ধরনের রিসেপ্টর আমরা বলেছিলাম এর আগে? এটা হলো আমাদের জিআই। তাহলে জিআই যদি হয়, তাহলে এই জিআই কি করে? আমাদের মেমব্রেনে থাকা যে অ্যাডেনাইল সাইক্লেস, তাকে অ্যাক্টিভেট করবে না ইনহিবিট করবে? তাকে ইনহিবিট করবে, অ্যাজ ইট ইজ জিআই। ফলে এখান থেকে আমাদের কি হবে না, এটিপি থেকে সাইক্লিক এএমপি হবে না। আর সাইক্লিক এএমপি না হলে সাইক্লিক এএমপি কাকে অ্যাক্টিভেট করবে না? পিকে। সাইক্লিক এএমপি, পিকে, এগুলো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার জন্য এই যে আমাদের সাইন্যাপটিক ভেসিকলকে অ্যাক্টিভেট করার জন্য। তাহলে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এই যে সিস্টেম, এই ফ্লোটা কোথায় করছে? উইদিন হিয়ার। হ্যাঁ, তাহলে এরা কি করবে? একে অ্যাক্টিভেশন করা লাগতো এইটাকে রিলিজ করার জন্য। এখন আমার এখানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট রিলিজ হয়েছে, এইখানে তাকে নেগেটিভ ফিডব্যাক রেগুলেশনে তাকে বাধা দিবে। তার মানে যখনই আলফা 2 অ্যাক্টিভেট হলো, তখন আমাদের ইনহিবিটরি যে প্রোটিন অ্যাক্টিভেট হলো, ফলে এই পাথওয়েটাকে ব্লক করছে। ফলে এইখানে সাফিসিয়েন্ট সাইক্লিক এএমপি থাকছে না। ফলে এ আর এই সাইন্যাপটিক ভেসিকলকে কি করছে না? ইনহিবিট করছে না, সরি, অ্যাক্টিভেট করছে না। পিকে একে অ্যাক্টিভেট করছে না। ফলে এখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ কমে যাবে। কমে গেলে এই পরের নিউরোট্রান্সমিটার সাফিসিয়েন্ট পাবে না এবং অ্যাক্টিভেট হবে না। তার মানে আলটিমেটলি আমাদের ইনহিবিটরি অ্যাক্টিভিটি আমরা পাবো। ওকে, এই হচ্ছে আমাদের এর ক্ষেত্রে কি বলে আলফা 2 এর লোকেশন এবং একটা মেজর ফাংশনের কথা বললাম। ওকে, এমনিভাবে আমরা যদি এখন বলি যে আমাদের ইউরিনারি ব্লাডার, তাহলে ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে আমরা যদি আসি, মনে করি এটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার এবং এইখানে আমাদের আছে স্প্রিংচার মাসল। আমরা অন্য কালার দিয়ে দিই, এটা হচ্ছে স্প্রিংচার মাসল। আর এটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডারের মাসল। তাহলে এইগুলাতে আমাদের থাকে বিটা 2 এবং
বিটা 3 রিসেপ্টর, ভেরি মাচ রিচ, এরা ডাইলেশন করে। আর এই যে স্প্রিংচার রিজিয়ন, এখানে আমাদের থাকে আলফা 1। তাহলে যখনই কেউ এক্সাইটমেন্ট বা সিম্প্যাথেটিক মোডে যাবে, তখন এই আলফা 1 এই জায়গাটাকে কন্ট্রাক্ট করবে, আর বিটা 2 3 রিসেপ্টরের সাথে বাইন্ড করলে এটাকে রিল্যাক্স করবে। ফলে এখানে ইউরিন ধরে রাখবে, ইউরিনেশন টেন্ডেন্সি হবে না। ওকে, তাহলে এটা একটা ব্যাপার। হ্যাঁ, এভাবে আমরা যদি এখানে মেল পেশেন্টের ক্ষেত্রে বলি যে এখানে আমাদের থাকে হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডে আমাদের ভেরি মাচ রিচ হচ্ছে আলফা 1। কারণ কি, আলফা 1 এই প্রোস্টেট গ্ল্যান্ড যাদের এনলার্জ, হ্যাঁ, বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া যাদের থাকে, তাদের আলফা 1 অ্যান্টাগোনাইজ দিয়ে ইউরিন ফ্লোটাকে মানে প্রমোট করা হয়। সেক্ষেত্রে এখানে আমরা বলছি যে এখানে থাকে আলফা 1। ওকে, এখন আমরা আর কি কোথায় বলতে পারবো? আমরা শুরুতেই বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে আমাদের আলফা মানে যখন আমরা ভয় পাই তখন আমাদের চোখ কি হয়, এনলার্জ হয়, বড় হয়, পিউপিল ডায়ালেটেড হয়। এইটা কে করে? তো সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আমরা জানি যে আমাদের চোখের একটা সিম্পল যদি স্ট্রাকচার আঁকি, তাহলে আমরা বলবো যে আমাদের এখানে সিলিয়ারি মাসেল থাকে, হ্যাঁ, যেটা আমাদের লেন্সটাকে ধরে রাখে, সিলিয়ারি মাসেল। আর এইখান দিয়ে আমাদের থাকে আইরিস, যেটা সিলিয়ারি মাসেলের সাথে কানেক্টেড থাকে, আইরিস। এই আইরিসের আমাদের যে রেডিয়াল মাসেল, অর্থাৎ আইরিসের রেডিয়াল মাসেল, হ্যাঁ, এইখানে আমাদের থাকে আলফা 1, হ্যাঁ, যেটা কন্ট্রাক্ট করলে এটা তখন ডাইলেট হয়, এদিকে কন্ট্রাক্ট করে টান মারলে ডাইলেট হবে। আর এইখানে যে আমাদের যে আছে সিলিয়ারি মাসেল, সেখানে আমাদের বিটা 1 বিটা 2 এগুলো থাকে। তার মানে এই আলফা 1 ভেরি মাচ রিচ ইন আইরিস, রেডিয়াল মাসেল আর আইরিস, যেটা আমাদের কন্ট্রাক্ট হয় এবং এই পিউপিলটাকে ডাইলেট করে। তার মানে আমাদের যখন আমরা রেগে যাই, তখন চোখে যে আমাদের নরঅ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন, এগুলো আলফা 1-এর সাথে বাইন্ড করে ডাইলেট করার চেষ্টা করে। এছাড়াও আমাদের চোখে বিটা 1 বিটা 2 এই রিসেপ্টরগুলো থাকে, বিশেষ করে সিলিয়ারি মাসেলের ক্ষেত্রে। ওকে, সো এটা আমরা চোখের ক্ষেত্রে বললাম। এখন আমরা যদি আসি যে আমাদের জিআই ট্র্যাক, তো জিআই ট্র্যাকের ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো বা কিভাবে চিন্তা করবো? জিআই ট্র্যাকের ক্ষেত্রে বেসিক্যালি আমরা জানি যে যাদের রাগ বেশি বা যারা এক্সাইটেড, উত্তেজিত থাকে, তাদের কিন্তু কনস্টিপেশন টেন্ডেন্সি থাকে। তার মানে জিআই ট্র্যাকে, হ্যাঁ, আমরা জানি যে মেজর কন্ট্রাক্টাইল অ্যাক্টিভিটি বা জিআই ফাংশন রেগুলেশনের জন্য প্যারাসিম্প্যাথেটিক এটা আমাদের ভালো কাজ করে এবং তারা পেরিস্টালটিক মুভমেন্ট নিয়ন্ত্রণ করে। কিন্তু এই যে অ্যাড্রেনার্জিক, হ্যাঁ, আলফা 2 এবং বিটা 2, এগুলো ভেরি মাচ রিচ। আর আলফা 1 তো আমাদের ব্লাড ভেসেলে আসেই, যেহেতু জিআই ট্র্যাকে, সে আলফা 1 তো থাকবে। সেক্ষেত্রে আমরা বলবো যে পেরিস্টালটিক মুভমেন্ট কমানোর জন্য কিন্তু আমাদের কাজ করে হচ্ছে এই আলফা 2 এবং বিটা 2। ওকে, এই হচ্ছে আমাদের জিআই ট্র্যাকের ব্যাপার। হ্যাঁ, এছাড়া যদি আমরা আরও বলতে থাকি স্যালাইভা সিক্রেশন, আমরা জানি যে যখন মানুষ উত্তেজিত থাকে বা সিম্প্যাথেটিক মুডে থাকে, স্যালাইভা সিক্রেশন কমে যায়। হ্যাঁ, তো যে কোনো সিক্রেটরি জিনিস কমানোর জন্য, হ্যাঁ, আমাদের আলফা 2 কাজ করে, বিটা 2 নেগেটিভলি কাজ করে, যেটা বললাম, মেনলি আলফা 2। তো সব মিলিয়ে এইভাবে যদি আমরা কানেক্ট করার চেষ্টা করি, তাহলে আমরা লোকেশন বলে ফেলতে পারবো মুখস্থ না করে। ওকে, তাহলে আমরা যদি ওভারঅল এখন সাম আপ করি যে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আমাদের কোথায় কোথায় থাকে, সেক্ষেত্রে আমরা আগেই ভাগ করে নিব যে এক্সাইটেটরি হিসাবে আমরা আলফা 1-কে ধরবো, আর ব্যতিক্রম জায়গা এটাও এক্সাইটেটরি বিটা 1, যেটা হার্টে থাকছে, আমাদের কিডনিতে থাকছে। আর ইনহিবিটরি বা আলফার অপোজিট যেটা হলো বিটা 2, যেটা বেসিক্যালি আমাদের রেগুলেটরি ডাউন স্ট্রিমে কাজ করছে। এর ব্যতিক্রম হিসেবে আলফা 2, আলফা 2 আমাদের বিশেষ করে সিক্রেটরি যেগুলো আছে, প্যানক্রিয়াস বলতেছি, আমরা ইয়ের কথা বললাম, সালিভারি গ্ল্যান্ডের কথা বললাম, এরকমভাবে। আর হচ্ছে আমাদের এই প্লাটিলেটসের কথা বলছি আমরা, নার্ভ এন্ডিংয়ের কথা বললাম অন্যতম, হ্যাঁ, যেগুলো একটু আগে বললাম যে মেডুলা অবলঙ্গাটাতে
আলফা 2 এর ফাংশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাসোমোটর সেন্টার রেগুলেট করা, কার্ডিয়াক মাসেল ফাংশন রেগুলেট করা। ভ্যাসোমোটর বলতে আমাদের ব্লাড ভেসেল রেগুলেশন। যখনই ওখানে এক্সাইটেড হবে তখন ব্লাড ভেসেল কন্ট্রাক্ট হবে, আর আলফা 2 যদি হয় তাহলে ব্লাড ভেসেল কন্ট্রাকশনের রিফ্লাক্সটা যাবে না। তো এইভাবে বলার চেষ্টা করছিলাম। ওকে, তো সব মিলিয়ে আমরা আলফা 1 আলফা 2 পেলাম। বিটা 1 বিটা 2 আমরা দেখতে পেলাম যে বিটা 2 লাংস এবং স্কেলেটাল মাসেল এগুলোতে বেশি থাকছে। আর বিটা 3 এটা আমাদের অ্যাডিপোজ টিস্যুতে, এবং এরা আমাদের অ্যাডিপোজ টিস্যুকে ব্রেকডাউন করতে এরা কাজ করে। যে এনার্জি প্রোডাকশন, যখন মানুষ মানে এনার্জি দরকার হবে তখন এই ফাংশনগুলো শো করে। তো ওভারঅল অ্যাড্রিনার্জিক যে রিসেপ্টর, সেগুলো হচ্ছে অর্গান ওয়াইজ এরকম। এখন এটাকে বিভিন্নভাবে লোকেশন আরও বলা যাবে, কারণ আমরা যদি গ্ল্যান্ড অনুযায়ী বলি, আমরা যদি ব্লাড ভেসেল অনুযায়ী, আমরা যদি অর্গান অনুযায়ী বলি, তাহলে বলতে পারবো। সহজভাবে কথা হলো, আমাদের থ্রু আউট দ্য বডিতেই আমাদের থাকে, কি বলে, বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর, আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 বিটা 3। মেজর যে প্রাইম রোল প্লে করে সেগুলোর কথা উল্লেখ করলাম। আর এখন একটু বলে শেষ করবো, সেটা হচ্ছে আমাদের ব্রেনে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট হিসেবে না, পেরিফেরাল পার্ট হিসেবে না, একদম সেন্ট্রালি আমরা চিন্তা করছি যে আমাদের ওখানে কমিউনিকেশন করা বা একটা ইমোশন রেগুলেট করা বা অ্যারাউজাল ফাংশন শো করা, এগুলোর জন্য আমাদের কিন্তু আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 এগুলো আমাদের ব্রেনে আছে। সেক্ষেত্রে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, তারপরে হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, তারপরে আমাদের এই যে ব্রেন স্টেমের ক্ষেত্রে মেডুলা অবলাঙ্গটা, এগুলোর কথা বলছি, এগুলোতে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের রিসেপ্টর আছে। যেহেতু এগুলো ব্রেন ওরিয়েন্টেড এবং এগুলো সিম্প্যাথেটিকের সাথে কানেক্টেড না, এই জন্য ব্রেনের ফাংশনের সাথে ওগুলো আলাদা, সেগুলো আলাদাভাবে চিন্তা করতে হবে। জাস্ট খালি বলার চেষ্টা করছি যে এই রিসেপ্টরগুলো আমাদের ব্রেনেও প্রেজেন্ট, যারা তাদের করেসপন্ডিং ফাংশন শো করে। এই হচ্ছে ওভারঅল অ্যাড্রিনার্জিক রিসেপ্টর এবং তাদের বেসিক লোকেশন। ওকে, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে রিসেপ্টরগুলো আছে সেই রিসেপ্টরগুলোতে মেজর ড্রাগগুলো কি, এবং এই ড্রাগগুলোর কোনটা অ্যাগনিস্ট কোনটা অ্যান্টাগনিস্ট, এবং এরা কি কি কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলাপ করব। সময়কে একটু বাঁচানোর জন্য আমরা ড্রাগ এর অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্টগুলো লিখে রেখেছি, আমরা জাস্ট এখন ব্রিফলি বলার চেষ্টা করব। ওকে, সো আলফা 1 অ্যাগনিস্ট, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আলফা 1 অ্যাগনিস্ট মানে হচ্ছে আলফা 1 বেসিক্যালি কন্ট্রাকটাইল অ্যাক্টিভিটি শো করে। সো এই কন্ট্রাকটাইল অ্যাক্টিভিটিকে আমরা কাজে লাগাতে পারি বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমরা ফিনাইলএফ্রিন, এই যে ফিনাইলএফ্রিন, এই ড্রাগটা মূলত যে নেজাল কনজেশন হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া পিপিল ডায়ালেট করা, চোখের এক্সামিনেশন পিপিল ডায়ালেশন করা, সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। কফে ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের যে বিভিন্ন রেকটাল প্রিপারেশন আছে সেক্ষেত্রেও এই ফিনাইলএফ্রিন ড্রাগটা ব্যবহার করা হয়। ওকে, এটা হচ্ছে আলফা 1 অ্যাগনিস্ট। এছাড়া আরেকটা ড্রাগ যেমন আমরা বলি মাইডোড্রেন, এই ড্রাগটা মূলত অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, অর্থাৎ কারো যদি হঠাৎ করে ব্লাড প্রেশার ফল ডাউন করে সেক্ষেত্রে আমরা এই ড্রাগটা দিলে আমরা বুঝতেছি দ্রুত এটা ভ্যাসোকনস্ট্রিকশন করে ব্লাড প্রেশার বাড়ানোর চেষ্টা করবে। ওকে, সো এই যে অ্যাগনিস্টগুলো আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার আমরা আসছি আলফা 1 অ্যান্টাগনিস্ট। আলফা 1 অ্যান্টাগনিস্ট আমরা বলেছি যে আলফা 1 যেহেতু আমাদের ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করে, তাহলে নর্মাল অবস্থায় একজন মানুষ এক্সাইটমেন্টে নাই, নর্মাল অবস্থায় আছে, তাহলে স্বাভাবিকভাবে তার নর্মাল ব্লাড ফ্লো স্বাভাবিকভাবে হবে। কোথায় কতটুকু ব্লাড লাগবে এগুলো নির্দিষ্টভাবে ব্যালান্স হয়ে সেটা বিভিন্ন অর্গানে যাবে, সিস্টেমে যাবে, কাজ করবে। এক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় স্কেলেটাল মাসেলে যাবে, স্বাভাবিকভাবে লাংসে যাবে, এখানে তাড়াহুড়ার কিছু নাই। কিন্তু তখন দেখা গেল যে কেউ ব্লাড প্রেশার অর্থাৎ হাইপার টেনশনে ভুগছে, তার মানে তার ভ্যাসো কন্ট্রাকটাইল যে অ্যাক্টিভিটি এটা বেশি, ফলে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেশি এবং ব্লাড প্রেশার বেশি হচ্ছে। ব্লাড প্রেশার বিভিন্ন কারণে হতে পারে, আমাদের যে হার্টের রেটের কারণে হতে পারে, আবার ব্লাড ভেসেলের কারণে হতে পারে।
কিন্তু এখানে যেহেতু আমরা ব্লাড ভেসেল অর্থাৎ আলফা ওয়ানকে ইন্ডিকেট করে বলছি, সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে এটা ভ্যাসো কন্ট্রাক্টাইল অ্যাক্টিভিটিটাকে কমাবে, ফলে আমাদের ব্লাড প্রেশারটা কমবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে, ব্লাড ফ্লোটা বিভিন্ন দিকে বাড়বে এবং ব্লাড প্রেশারটা কমবে। সেক্ষেত্রে আমাদের যেমন প্রাজোসিন, হ্যাঁ, এই ড্রাগটা কিন্তু ব্যবহার হয়, কিন্তু একেবারে মেইন স্ট্রিমের যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ এটা না। আমরা একেবারে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন যে ড্রাগগুলো আমরা জানি যে আমাদের এআরবি আছে, এসিআই আছে, বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, ডায়ুরেটিক্স আছে, আমাদের বিটা ব্লকার আছে, এই মেইন স্ট্রিমের ড্রাগ এটা হিসাবে ব্যবহার করা হয় না। এই ড্রাগটা মূলত আমাদের যাদের হাইপার টেনশন, আমাদের রেজিস্ট্যান্স অর্থাৎ সিঙ্গেল ড্রাগ, ডাবল ড্রাগ, ট্রিপল ড্রাগ দিয়ে ব্লাড প্রেশার রেগুলেশন হচ্ছে না, এই হাইপার টেনশন আমাদের রেজিস্ট্যান্স, এই ক্ষেত্রে ড্রাগটা ব্যবহার হয়। আবার অনেকে হচ্ছে যে অনেক বয়স, তাদের ব্লাড প্রেশার অন্য ড্রাগ দিয়ে কন্ট্রোল হচ্ছে না, তখন এই প্রাজোসিন ব্যবহার করা হয়। ওকে, এরপরে আমরা আসছি ট্যামসুলিশন। এই ট্যামসুলিশন ড্রাগটাও অ্যাকচুয়ালি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ব্যবহার হয়, কিন্তু মূলত এটা বর্তমানে আমাদের যে বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া, অর্থাৎ যাদের আমরা বলি যে প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়েছে, এবং এই প্রোস্টেট গ্ল্যান্ড আমাদের কিন্তু ইউরিন ফ্লো মেল পার্সনের নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে যাদের এই হাইপারপ্লাসিয়া অর্থাৎ আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়ে যায়, আর আমরা জানি যে প্রোস্টেট গ্ল্যান্ডে, আমরা একটু আগেই বলেছি যে প্রোস্টেট গ্ল্যান্ডে কিন্তু আমাদের আলফা ওয়ান রিসেপ্টর ভেরি মাচ রিচ। হ্যাঁ, সেক্ষেত্রে এইটাকে যদি আমরা অ্যান্টাগোনাইজ করতে পারি, তাহলে আমাদের এই কন্ট্রাক্টাইল যে অ্যাক্টিভিটি এটা কমবে, এবং ওভারঅল আমাদের যে ইউরিন ফ্লো, হ্যাঁ, এটা আমরা প্রমোট করতে পারবো। হ্যাঁ, আমরা জানি যে যাদের প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ থাকে তাদের ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হয়, একটা ইউরিনেশন টেন্ডেন্সি থাকে, ক্লিয়ার ইউরিনেশন হয় না। সেক্ষেত্রে আমরা এই যে আলফা ওয়ান অ্যান্টাগনিস্ট দিয়ে অর্থাৎ ট্যামসুলিশন দিয়ে আমরা এই প্রোস্টেট গ্ল্যান্ডের যে প্রবলেমটা, ইউরিনেশন রিলেটেড প্রবলেমটাকে সলভ করতে পারবো। সেক্ষেত্রে যাদের বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া আছে অর্থাৎ এনলার্জ হাইপারপ্লাসিয়া, তাদের ক্ষেত্রে ট্যামসুলিশনটা স্পেসিফিক্যালি ব্যবহার হয়। ওকে, এখন আমরা আসছি আলফা টু অ্যাগনিস্ট। আলফা টু অ্যাগনিস্ট আমরা আগে বলেছি যে এটা নার্ভ এন্ডিং এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি কাজে লাগাবো, কারণ আমাদের যে মেডুল অবলঙ্গটা ছিল সেখানে আমরা বলেছি যে নার্ভ এন্ডিং থেকে নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হয়, দিয়ে কাজ করে, কিন্তু ওখানে আমরা আলফা টু এর কথা বলেছি যে ওই যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারগুলো যদি ওখান থেকে রিলিজ কমানো যায়, তাহলে কিন্তু আমরা এই ওভারঅল আমাদের ভ্যাসোমোটর সেন্টার থেকে রিলিজ হয়ে বন্ধ করতে পারলে আমরা ব্লাড ভেসেল কন্ট্রাক্টাইল কমাতে পারবো। আবার যদি কার্ডিয়াক সেন্টারটাকে ওখান থেকে যদি ইনহিবিট করতে পারি, তাহলে আমাদের হার্টের অ্যাক্টিভেশনটাকে কমাতে পারবো। সেই ক্ষেত্রে ক্লোনিডিন এবং মিথাইল ডোপা এগুলো কিন্তু আলফা টু অ্যাগনিস্ট, অর্থাৎ আলফা টু অ্যাগনিস্ট মানে হলো এরা নিউরোট্রান্সমিটার ফার্দার রিলিজটাকে কমাবে। এখানে ক্লোনিডিন সরাসরি আলফা টু রিসেপ্টরটাকে করে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে। আলফা টু যেহেতু অ্যাগনিস্ট, রিসেপ্টরের সাথে বাইন্ড করে আমাদের যে জিআই জি প্রোটিন আছে তাকে অ্যাক্টিভেট করে, ফলে ইনহিবিটরি ফাংশনটা শো করছে। অর্থাৎ ক্লোনিডিন সরাসরি আলফা টু রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি শো করছে, তার রিসেপ্টরের কনফর্মেশনাল চেঞ্জ করে তাকে এফিকেসি শো করছে। মিথাইল ডোপাটা হলো দুটোভাবে কাজ করে। একটা হলো মিথাইল ডোপা, সেটা আমাদের নার্ভের মধ্যে ঢুকে তার মেটাবোলাইট তৈরি হয়, হ্যাঁ, অর্থাৎ আলফা মিথাইল নর ইপিনেফ্রিন তৈরি হয়, যেটা একটা ফলস নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। হ্যাঁ, ওটা আলাদা মেকানিজম। কিন্তু এখানে ওই যে মেটাবোলাইটটা তৈরি হলো, যেটার নাম বললাম আমরা আলফা মিথাইল নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিন, সেটা কিন্তু আলফা টু রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি শো করে। তাহলে এগুলো আমরা ব্যবহার করব হাইপার টেনশনে। মূলত আমরা যদি বলি মিথাইল ডোপা, এটা আমাদের প্রেগনেন্সি, যারা প্রেগনেন্ট মাদার, যারা হাইপার টেনশনে ভুগছে, তাদের জন্য ওয়ান অফ দ্য গুড চয়েস, হ্যাঁ, মিথাইল ডোপা। ওকে, এখন আমরা আসছি আলফা টু, যেটা অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, আমরা লিখছি এখানে যে ইউহেমবিন বা ফেন্টোলামিন, অ্যাকচুয়ালি এই ড্রাগগুলো খুব একটা ব্যবহার হয় না। এই ইউহেমবিন ড্রাগটা
ইরেকটাইল ডিসফাংশন মেল পার্সনের ইরেকটাইল ডিসফাংশনে কখনো কখনো ব্যবহার হতে পারে, কিন্তু ব্যবহার একেবারেই নগণ্য। খুব একটা মেজর মেন স্ট্রিমের ড্রাগ যেহেতু বাজারে আছে, ব্যবহার নেয়। ফেন্টুলামিন এই ড্রাগটাও ব্যবহার একেবারেই নগণ্য। সেক্ষেত্রে সব টিস্যু যে ওটাকে অ্যানাস্থেসিয়া করার জন্য অ্যাসোসিয়েটেড ড্রাগ হিসাবে ব্যবহার হয়। এছাড়া আমাদের ক্লোনিডিন উইথড্র করলে সেখানে ব্যবহার হয়। আরও অন্যান্য ড্রাগের অ্যান্টাগোনাইজ অ্যাক্টিভিটির জন্য এই ড্রাগটা ব্যবহার করা হয়। সাধারণত এই যে α2 অ্যান্টাগনিস্ট, এটা ব্যবহার খুব কম, কারণ অ্যাগোনিস্টিক অ্যাক্টিভিটি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা আসছি β1 অ্যাগোনিস্ট। β1 অ্যাগোনিস্ট এটা ডোবিউটামিন। হ্যাঁ, এই ড্রাগটাও ব্যবহার হয় বিশেষ ক্ষেত্রে, যাদের কার্ডিয়াক ফেলিওর তাদের ক্ষেত্রে। এটা একেবারেই ডক্টরের, ফিজিশিয়ানের সরাসরি তত্ত্বাবধানে এই ড্রাগটা, ডোবিউটামিনটা ব্যবহার হয়। এমনিতেই মেন স্ট্রিমের যে কার্ডিয়াক ফেলিওর হয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এইভাবে ব্যবহার কম। এরপরে আমরা আসছি β1 অ্যান্টাগনিস্ট। β1 অ্যান্টাগনিস্টের ব্যবহার একেবারে মুড়ির মতো, কারণ এটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়, বিশেষ করে অ্যাটেনোলল, মেটোপ্রোলল, বিসোপ্রোলল। হ্যাঁ, এগুলো একেবারে কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার বলা হয়, কারণ β1 ভেরি মাচ রিচ ইন হার্ট অ্যাজ ওয়েল অ্যাজ কিডনি। সো এটা ব্লাড প্রেশার রেগুলেশনের জন্য ভালো কাজ করে। এই ড্রাগগুলো মূলত অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। হ্যাঁ, এটা মূলত অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অর্থাৎ হাইপারটেনশনে ব্যবহার হয়। এছাড়া এই ড্রাগগুলোর আবার আমরা যাদের এনজিনা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, হার্টের উপর চাপ কমানো, সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা। হ্যাঁ, যাদের হার্টে রিং পরানো আছে, এনজিওপ্লাস্টি করা, তাদের ক্ষেত্রে ব্যবহার করা। যারা বিশেষ করে আমাদের বাইপাস করা পেশেন্ট, তাদের ক্ষেত্রে একেবারে লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো ব্যবহার হয়। বিশেষ করে বিসোপ্রোলল এখন খুবই ব্যবহার হচ্ছে। ওকে, এবার আমরা আসছি β2 অ্যাগনিস্ট। β2 অ্যাগনিস্ট আমরা বুঝতেছি যে কোথায় কোথায় থাকে। অন্যতম জায়গা হলো আমাদের লাংস এবং স্কেলেটাল মাসল। লাংসে যাদের প্রবলেম, ব্রঙ্কিও কনস্ট্রিকশনে ভুগতেছে, অর্থাৎ অ্যাজম্যাটিক প্রবলেম, ডিফিকাল্টি অফ ব্রিথিং হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাজমা পেশেন্ট যারা সিওপিডি আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই যে স্যালবিউটামল, হ্যাঁ, আমরা জানি যে স্যালবিউটামল প্রচুর ব্যবহার হয়, নেবুলাইজার হিসেবে স্যালবিউটামল দেওয়া হয়। এছাড়া আরও এই গ্রুপের ড্রাগ আছে, হ্যাঁ, যেমন আমরা বলি টার্বিটালিন, হ্যাঁ, এটাও ব্যবহার হয়। তার মানে অ্যাজমা, সিওপিডি এগুলোতে এই β2 অ্যাগনিস্ট ভেরি ওয়াইডলি ইউজড। ওকে, এরপর আমরা আসছি β2 অ্যান্টাগনিস্ট। β2 অ্যান্টাগনিস্ট অ্যাকচুয়ালি β2 স্পেসিফিক কোনো অ্যান্টাগনিস্ট ড্রাগ এখনো সেভাবে লক্ষ্য করা যায় না, কিন্তু এমন কিছু ড্রাগ আছে যেগুলো β1 β2 দুটোকেই ব্লক করে। হ্যাঁ, বা β1 β2 এর পাশাপাশি আরও অন্য রিসেপ্টরকে ব্লক করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাকে আমরা বলছি নন সিলেক্টিভ আমাদের β2 অ্যান্টাগনিস্ট। যেমন প্রোপানল β1 β2 দুটোকে ব্লক করে। যেমন আমরা বলছি যে কার্বিডিওলল ড্রাগটা β1 β2 এবং α1 এদেরকে ব্লক করে। হ্যাঁ, সো আমরা এটাকে β2 অ্যান্টাগনিস্ট, একেবারে সিলেক্টিভ β2 অ্যান্টাগনিস্ট বলতে পারছি না, আমরা নন সিলেক্টিভ বলছি। ওকে, সো আমরা ওভারঅল রিসেপ্টরের লোকেশন, ফাংশন, সেটার সাথে কানেক্ট করে যদি অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্টগুলো মনে রাখতে পারি, তাহলে এদের ইউজগুলো আমরা মোটামুটি বা শর্ট মেকানিজম অফ অ্যাকশন সেটাও কিন্তু আমরা একেবারে মুখস্থ না করে আমরা কিন্তু মানে ব্রেন খাটিয়ে কিন্তু বলতে পারবো যদি চেষ্টা করি। ওকে, সো এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ।